পাশে আমি কেঁদে বললাম, ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমায় তোমরা বাড়িতে রেখে এসো, নইলে নইলে আমার মা বড় কাঁদবে। সে কি বলতে যাচ্ছিল। একজন খুব মোটা গলায় বলে উঠল, বোধহয় ছেলেটা টের পেয়েছে, তাই গোল বাঁধিয়েছে, নইলে এমন তো হবার কথা নয়। দাঁড়াও, ওকে ঠান্ডা করছি। বলে সেই লোকটা এসে তার লোহার মতন শক্ত হাত দিয়ে আমার চোখ দুটো সজোরে চেপে ধরল। অমনি আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল, সর্বাঙ্গ শিরশির করতে লাগলো। বুকের ভেতরটা ধুকভুক করতে করতে হঠাৎ ধপ করে একেবারে থেমে গেল। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাঁশির ডাক। এর আগে আপনারা আমাদের চ্যানেলে তাঁর লেখা আরেকটি গল্প শুনেছেন। গল্পটির নাম হরতনের গোলাম। আজকে শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাঁশির ডাক। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প বাঁশির ডাক। আমার ছেলেবেলার জীবনে আরও একটা আশ্চর্য ঘটনা আছে। শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ব্যাপারটা সত্যি। তখনও বিনুর সঙ্গে আমার ভাব হয়নি। পুটুই তখন আমার একমাত্র বন্ধু। আমরা যে পাড়ায় থাকতাম সে পাড়ার সবচেয়ে বড় মানুষ ছিলেন চৌধুরী বাবুরা। মস্ত বড় বাড়ি, মস্ত গাড়ি জুড়ি, মস্ত তাদের নাম ডাক। তাদের নহবতখানায় রোজ সকাল সন্ধে নহবত বাজত। আমার বেশ মনে পড়ে সেই বাজনার শব্দে সকালে আমার ঘুম ভাঙত। আর ঘুম থেকে উঠে সকালের আলো, সকালের বাতাস ভারী মিষ্টি মনে হতো। এদের বাড়িতে একটা প্রকাণ্ড পেটা ঘড়ি ছিল। কি গম্ভীর তার আওয়াজ! সে আওয়াজ কাঁপতে কাঁপতে কত দূর থেকে দূরে মিলিয়ে যেত। ঘন্টায় ঘন্টায় এই ঘড়ি বাজত ঠিক সময়টিতে। কোনোদিনও একটু ব্যতিক্রম হতো না। একদিন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে এই ঘড়ির শব্দের সঙ্গে সঙ্গে আমার ছোট মনটি বুক থেকে বেরিয়ে অন্ধকারে দূর দূরান্তর চলে যেত, বুঝি আকাশের সেই শেষ কিনারায়। প্রত্যহ স্কুলে যাওয়ার সময় এই চৌতলা বাড়ির সামনে দিয়ে আমি যেতাম। মনে হতো এ যেন কোনো গল্পে শোনা স্বপ্নে দেখা কাঁধের এক ইন্দ্রপুরী। প্রকাণ্ড লোহার ফটক, তার সামনে মস্ত পাগড়ি মাথায় এক লম্বা সেপাই অনবরত এধার থেকে ওধার পায়চারি করছে। বিশ্রাম নেই, বিরাম নেই। তার হাতের চকচকে ধারালো সঙ্গিনটা রৌদ্রের আলোয় থেকে থেকে ঝকঝক করে উঠত। মনে হতো যে ওই বাড়িতে ঢুকতে যাবে ওই সঙ্গিনের খোঁচায় সেপাই তাকেই গেঁথে ফেলবে। বাড়ির চারপাশ মোটা মোটা উঁচু লোহার গারদ দিয়ে ঘেরা, যেন কেল্লাবন্দি। সেই গড়াদের ফাঁক দিয়ে কোথাও উঠোনের একটুখানি ফালি, কোথাও পাথরে বাঁধানো একটু রোয়াক, কোথাও বাগানের একটু টুকরো দেখা যেত। এক জায়গায় দেখতাম সারি সারি রকম বেরকমের 8-10টা ঘোড়া বাঁধা। যেমন ঝকঝকে তাদের রং, তেমন সুন্দর তাদের চেহারা, আর তেমনই তেজ তাদের। একবার ছাড়া পেলেই যেন তীর বেগে ছুট দেয়। মনে হতো অনেকখানি তেজ যেন আটকা পড়ে ছটপট করছে। তাদের সেই ছটপটানি তাদের পায়ের তলাকার পাথরের মেঝেতে খটখট শব্দে বেজে উঠে চারিদিকে আগুনের ফিনকি ছড়াতো।
তারই পাশে ছিল মোটা মোটা লোহার শিকলে বাঁধা লিকলিকে সরু পা আর ছুঁচলো মুখওয়ালা একসার কুকুর। ফোঁস ফোঁস শব্দে অনবরত মাটি শুকছে, একটু রক্তের গন্ধ পেলেই যেন লাফিয়ে পড়বে। এই ঘোড়াশালের ঘোড়া দেখতে দেখতে ভাবতাম হাতিশালটা কোথায়, কিন্তু গড়াদের ফাঁক দিয়ে কোথাও খুঁজে পেতাম না। বোধহয় ওই কোণের দিকেই ছিল। লোহার ফটক পেরিয়ে খানিক দূরে গেলেই ছোট্ট একটা বাগান, সুন্দর কেয়ারি করা, চারধারে ফুলের গাছ, তার মধ্যিখানে ময়ূরের পেখম ছড়ানো, পিঠ দেওয়া এক সোনালি সিংহাসন। সকালে দেখতাম এই সিংহাসন খালি, কিন্তু বিকেলে যখন পুঁটুদের বাড়ি আমি বেরোতে যেতাম তখন দেখতাম এই সিংহাসনে বসে একটা সুন্দর ছেলে, ঠিক যেন রাজপুত্তুর। বয়স তার আমার চেয়ে কম, আমার চেয়ে রোগা, কিন্তু আমার চেয়ে ফর্সা অনেক। বড় বড় দুটো চোখ, কোঁকড়া কোঁকড়া চুল, থলো থলো হয়ে চাঁদপানা মুখের ওপর এসে পড়েছে। এই ছেলেটিকে দেখতে আমার বেশ ভালোই লাগতো। মনে হতো ঠিক যেন গল্পের রাজপুত্তুর। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এ কোনো দিন কোনো অচিন দেশে চলে যাবে, সেখানে কত কাণ্ড করবে, তারপর 7 ডিঙা ভরে ধন দৌলত আর রাজকন্যাকে নিয়ে ঘরে ফিরবে। ছেলেটি সন্ধ্যার দিকে চেয়ে কি যেন ভাবত, বোধহয় সেই অচিন দেশের কথা। রেলিংয়ের ধারে রোজ আমায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার সঙ্গে বোধহয় তার ভাব করবার ইচ্ছে হতো। এক একদিন সে তার সিংহাসন ছেড়ে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসত। বোধহয় সে আমাকে তার রাজ্যের পাত্তরের পুত্তুর কিংবা মিত্তরের পুত্তুর মনে করত, যাকে সঙ্গে নিয়ে সে কোনো দেশ দেশান্তর চলে যাবে। আমি কিন্তু তাকে আসতে দেখেই ছুট দিতাম। তার সঙ্গে আলাপ করতে আমার কেমন যেন ভয় হতো। যদি সে আমায় নিয়ে আমার মা বাপকে কাঁদিয়ে কোনো অজগর বনে চলে যায় মৃগয়া করতে, সে যদি আমাদের পুঁটুর মতো হতো, তাহলে তখনই আমি তার সঙ্গে আলাপ করে ফেলতাম। কিন্তু সে যে ছিল একেবারে অন্যরকম, রাজপুত্তুরের মতন। আমি ছুটে পালাবার সময় দেখতাম সে লোহার রেলিং ধরে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, যেন অত্যন্ত কাতরভাবে। তার সেই চাহনি দেখে আমার কেমন মায়া করত। আমি যদি তার কেউ আপনার জন হতাম, তাহলে তার ওই চোখের দুঃখ হাত দিয়ে মুছিয়ে দিতাম। আহা, ওর কি কেউ বন্ধু নেই? ছেলেটি নিশ্চয় ছিল মায়াবী, নইলে রোজ পুঁটুদের বাড়ি যাওয়ার সময় তাকে দূর থেকে একবার না দেখে আমি থাকতে পারতাম না কেন? রোজ ভেবেছি আর যাব না, কিন্তু যাবার সময় কেমন করে যে গিয়ে পড়তাম নিজেই বুঝতে পারতাম না। কিন্তু রেলিংয়ের এপাশ থেকে তাকে দেখতেই আমার আনন্দ ছিল। ওপাশে যাওয়ার লোভ আমার কোনোদিনই হয়নি, বরং বিতৃষ্ণাই ছিল। কিন্তু হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে গেল। সেদিন চড়কের মেলা। চৌধুরী বাবুদের বাড়ির উত্তর কোণে চৌমাথায় মেলা বসেছে। নানা রকমের খেলনা বিক্রি হচ্ছে। এক জায়গায় একটা লোক ফানুস বিক্রি করছিল। আমি সেইখানে অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কত রঙের ফানুস, লাল, নীল, সবুজ, হলদে, একসঙ্গে তাড়া করা। পেট ফুলো সেই ফানুসগুলো সরু সরু সুতোয় বাঁধা। সেই বাঁধনটুকু ছিঁড়ে নীল আকাশে উড়ে পালাবার জন্য তারা ছটফট করছিল, কেবলই মাথা দোলাচ্ছিল। আমি ভাবছিলাম, এদের একটা যদি কোনো রকমের ছাড়া পায়, তাহলে দেখি কত দূর সে উড়ে যায়। কত দূর, কত দূর। আমার হাতে যদি তখন কেউ একটা ফানুস দিত, আমি ঘরে না নিয়ে গিয়ে সেটাকে আকাশে ছেড়ে দিতাম। সে কেমন দুলতে দুলতে বাতাসে ভাসতে ভাসতে কোথায় কোন স্বপ্ন লোকে চলে যেত। হঠাৎ আমাকে চমকে দিয়ে পিছন থেকে কে আমায় কোলে তুলে নিল। হাত দুটো
তার খুব কড়া ঠেকলো বটে, কিন্তু তুলে নেবার ধরনে জোর নেই, যেন আদর আছে। সে আমাকে এক্কেবারে সেই চৌধুরী বাবুদের কেয়ারি করা বাগানের মধ্যে এনে হাজির করল। আমার মন থেকে তখনও সেই রঙিন ফানুসের নেশা কাটেনি। আমার কেমন বোধ হতে লাগলো, ওই ফানুসগুলোই যেন আমাকে এখানে উড়িয়ে এনেছে। একটা ফুল গাছের ঝোপ থেকে গুড়ি মেরে সেই ছেলেটি বেরিয়ে এলো। বুঝি এতক্ষণ সে লুকিয়েছিল। তাড়াতাড়ি ছুটে এসে আমার হাত ধরে সে বলল, তো তোমার নাম কি ভাই? কি মিষ্টি গলার সুর! আমার সর্বাঙ্গের অস্বস্তি এক মুহূর্তে মিলিয়ে গেল, কিন্তু আমি কোনো কথাই বলতে পারলাম না। সে আস্তে আস্তে আমাকে ধরে নিয়ে গিয়ে তার সেই সোনালি সিংহাসনে আমায় বসালো। তারপর সে আমার পায়ের কাছটিতে মাটিতে গা এলিয়ে পা ছড়িয়ে বসে পড়ল। আমি তন্ময় হয়ে তার সেই সুন্দর মুখখানি, টানা টানা চোখ দুটি এক দৃষ্টে দেখছিলাম। হঠাৎ সে বলে উঠল, আরে অমন করে কি দেখছো? আমার সঙ্গে ভাব করবে না? ভারী ইচ্ছে হতে লাগলো ছুটে গিয়ে এই মিষ্টি আদরের জবাব দিই, কিন্তু গলা কেমন যেন আটকে গেল। চোখ মুখ লাল হয়ে উঠল, চোখের কোণে জল আসতে লাগলো। সে তার পাতলা টুকটুকে ঠোঁট দুখানি একটু কাঁপিয়ে বলল, রাগ করেছো ভাই? ধরে এনেছি বলে? নইলে তুমি যে আসতে চাও না, কি করব বলো? তোমার সঙ্গে যে বড্ড ভাব করতে ইচ্ছে হলো, তাই তো তোমায় ধরে আনলাম। রাগ করো তো আবার ছেড়েই দিই। বলে আস্তে আস্তে তার সেই সুন্দর মুখখানি আমার মুখের কাছে এগিয়ে আনলো। ইচ্ছে হতে লাগলো সেই মুখখানি দু হাতে ধরে বলি, না না, রাগ করিনি, রাগ করিনি। কিন্তু পারলাম না। সে হতাশ দৃষ্টিতে আমার নির্বাক মূর্তির দিকে খানিক চেয়ে রইল। দেখতে দেখতে তার মুখখানা শুকিয়ে এলো, চোখের পাতা ভারী হয়ে উঠল। একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে এসে বলল, আমার সঙ্গে ভাব করবে না? আমার বন্ধু হবে না? আচ্ছা বেশ, তোমায় ছেড়েই দিলাম। বলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমি আর থাকতে পারলাম না, ছুটে গিয়ে তার মুখখানি দুহাতে ধরে আমার দিকে ফিরিয়ে নিলাম। সে হেসে বলল, তবে তুমি আমার বন্ধু হলে। আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। সে মহা আনন্দে আমার হাত ধরে টানতে টানতে সমস্ত বাগানটা ঘুরিয়ে এক জায়গায় এনে দাঁড় করালো। সেখানে একটা গাছের ডালে বাঁধা লাল নীল হলদে রঙের একতারা ফানুস, ঠিক তেমন ধারা যেমন মেলার হাটে বিক্রি হচ্ছে দেখেছিলাম। সে সেই ফানুসগুলো নিয়ে এক একটা করে বাঁধন খুলে উড়িয়ে দিতে লাগলো। একটুও মায়া করল না। মনের আনন্দে কি যে করবে সে যেন খুঁজেই পাচ্ছিল না। ছাড়া পাওয়া ফানুসগুলো উড়ে উড়ে সন্ধ্যার ঝাপসা আকাশটাকে রঙে রঙে একেবারে রঙিন করে তুলল। সব ফানুসগুলো যখন ছাড়া শেষ হয়ে গেল, তখন সে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, আমার নাম সুরজিৎ, আমাকে সুরো বলে ডেকো কেমন? আমাদের দুজনকার খুব ভাব হয়ে গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই সেই বাগানের মধ্যে আমাদের দুই বন্ধুর খেলার আসর, গল্পের আসর জমতে লাগল। সুরোর খেলনার অন্ত ছিল না। ঘুড়ি, লাটাই, ফুটবল, ব্যাটবল, লাট্টু, মার্বেল এসব তার অগুন্তি ছিল। মাঝে মাঝে সে নতুন নতুন রঙিন বাক্সয় বন্ধ নানা রকম ছবিওয়ালা বিলিতি খেলা নিয়ে আমার কাছে আসতো। সেই সব খেলা সে আমায় শেখাতো, আমরা দুজনে খেলতাম। এছাড়া সুরোর একটা সরু কাঠের বাঁশি ছিল, সেই চমৎকার বাজাতো সেই কাঠের বাঁশিটি। আমার ভারী ভালো লাগতো। আমি আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করতাম, কোথা থেকে শিখলে ভাই বাজাতে? রানীমায়ের কাছে। রানীমা ছিলেন সুরোরই মা। সুরো শুধু মা না বলে কেন তাকে রানীমা বলতো তা জানি না, কিন্তু তার মুখে ওই রানীমা ভারী মিষ্টি শোনাতো। মায়ের কত কথা সুরো আমার কাছে বলতো, শুনতে আমার ভারী ভালো লাগতো। ঠিক
গল্পের মতো। এই গল্প শুনে শুনে মনে মনে রানী মায়ের একটা ছবি আমি তৈরি করে নিয়েছিলাম। সেই ছবিটিকে ভালোবাসতে আমার ভারী ইচ্ছে করত। তাকে চোখে দেখিনি, কিন্তু সুরোর বাঁশির সুরে মনে হতো যেন তারই মিষ্টি গলা শুনছি। সুরোর সঙ্গে এত ভাব হয়ে গেলেও আমার মনে হতো সে যেন সামান্য ছেলে নয়, সে সত্যিকারেরই রাজপুত্তুর। বিশেষ সে যখন বাঁশি বাজাতো আর রানী মায়ের গল্প বলতো, তখন কোনো দেশের কোনো রাজপুত্র সুরজিৎ আমার চোখের সামনে জ্যান্ত হয়ে উঠত। আর ওই চৌতলা প্রকাণ্ড বাড়িটাকে মনে হতো যেন কোনো দূর দূরান্তরের রাজপুরী। আমি দূর আকাশের দিকে চেয়ে ভাবতাম, সন্ধ্যা বেলা বাজানো রাজপুত্র সুরজিতের এই বাঁশির সুর বাতাসে ভাসতে ভাসতে কোন রাজকুমারীর বুকে গিয়ে বাজছে কে জানে। সুরো হঠাৎ বাঁশি থামিয়ে হেসে আমায় জিজ্ঞাসা করত, অমন এক মনে আকাশের দিকে চেয়ে কি ভাবছো? আমি থতমত খেয়ে যেতাম। সুরো বাঁশি ফেলে আমার হাতখানা তুলে নিয়ে তার গালে মুখে বুলিয়ে দিত। হঠাৎ একদিন হাসি, খেলা, গান, গল্প সব বন্ধ হয়ে গেল। সুরোর অসুখ হলো। আমি যেদিন সেই বাগানে গিয়ে সুরোকে প্রথম দেখতে পেলাম না, যখন দেখলাম সমস্ত বাগান শূন্য, তখন আমার মনে হলো রাজপুত্র আমায় যেন একা ফেলে কোনো দুর্গম দেশে চলে গিয়েছে। বাগানের বাতাস আর গাছের পাতা হা হা করে কাঁদছে। একদিন গেল, দুদিন গেল, সপ্তাহ গেল, তবুও সুরোর দেখা নেই। আমাদের খেলার আসর যেমন শূন্য তেমনই শূন্য রয়ে গেল। ইচ্ছে হতো, ভারী ইচ্ছে হতো ওই চৌতলা বাড়িটার মধ্য গিয়ে সুরোকে একবার দেখে আসি, একটি বার মাত্র। কিন্তু কি করে যাব ঠিক করতে পারলাম না। সুরোর সঙ্গে দেখা হতো না, কিন্তু মাঝে মাঝে রাত্রে ঘুমের মাঝে এসে সে যেন আমায় বাঁশি শুনিয়ে যেত। আমি বাঁশির শব্দে জেগে উঠতাম, কিন্তু জেগে সে বাঁশি আর শুনতে পেতাম না। আশায় আশায় কতক্ষণ জেগে থাকতাম, কিন্তু হায় হায়, সেই বাঁশি আর বাজত না। শুনলাম তার জ্বর বিকার হয়েছে। শুনেই বুকটা ধড়াস করে উঠল। কাকার ছোট ছেলে খুঁদুর জ্বর বিকার হয়েছিল। তার সেই অসুখে ছটপটানি, ধমকানি, আবোল তাবোল গোঙানি সব আমার দেখা ছিল। সুরোর সেই একই অসুখ হয়েছে। শুনেই আমার সমস্ত বুকটা আতঙ্কে কাঁপতে লাগলো। খুঁদু 15 দিনের দিন মারা যায়। সুরোর যদি তাই হয়, না 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 না, এ কথা মনে আনতেই আমার কান্না আসে। কিন্তু মন থেকে ওই 15 দিনের আতঙ্কটা কিছুতেই দূর করতে পারতাম না। মনে মনে ঠাকুরকে বলতাম, হে ঠাকুর, ওই 15 দিনটা যেন না আসে। চৌধুরী বাড়ির সকাল সন্ধ্যায় নহবত বন্ধ হয়ে গেল। ঘন্টায় ঘন্টায় যে ঘড়ি বাজত তাও আর শোনা যেত না। সেপাইদের ঘরে রাত্রে মাদলেও আর কাঠি পড়ত না। পাড়ার লোকেরা শুদ্ধ যেন পা টিপে টিপে চলত। পাছে শব্দ হয়, পাছে খোকাবাবু চমকে ওঠে, পাছে তার অসুখ বাড়ে। আমি স্কুল যাওয়ার সময় সুরোদের বাড়ির দিকে চেয়ে ভাবতাম, সে কোনখানে কোন ঘরটিতে শুয়ে আছে তার রানী মায়ের কোলে মাথা দিয়ে। ভাবতে ভাবতে মনে হতো যেন কেমনতর একটা ঝাপসা কালো ছায়া সেই বাড়ির গায়ে ছড়িয়ে পড়েছে। দেখে আমার ভয় করত। তারপর বিকেলে স্কুল থেকে ফেরার সময় আমি আমাদের সেই খেলার বাগানের সামনে চুপি চুপি এসে দাঁড়াতাম। দেখতাম ছেঁড়া ন্যাকড়া পড়া ভিখারির দল চোখ মুছতে মুছতে ফিরে যাচ্ছে। দেখে আমার কান্না পেত।
এইসব ভিখারিদের রোজ সন্ধ্যাবেলা সুরো ভিক্ষা দিত। সে বলতো তার রানীমা এই ভিক্ষা দেওয়ার খেলা শিখিয়েছেন। এই খেলাতে দেখতাম সুরোর সবচেয়ে যেন বেশি আনন্দ। এই ভিখারির দল এলে সে সব খেলা ফেলে সব কিছু ভুলে এদের কাছে ছুটে যেত। তার সেই সুন্দর হাতখানি নেড়ে নেড়ে সে কাউকে চাল, কাউকে পয়সা, কাউকে ফল বিতরণ করত। আবার কখনো কখনো কোনো গরিব মেয়েকে বাগান থেকে একটু ফুল তুলে দিত। যে যা পেত খুশি হয়ে হাসি মুখে চলে যেত। এখন আর সুরোর সেই ভিক্ষে দেওয়া খেলা নেই। এদের মুখে সে হাসিও নেই। তাদের সেই শুকনো মুখ দেখে আমারও বুকটা শুকিয়ে আসত। দেখতে দেখতে সেই সর্বনেশে 15 দিনটা এগিয়ে এলো। সেদিন সকালে উঠেই শুনলাম সুরোর আজ খুব বাড়াবাড়ি। আজকের দিনটা কাটে কি না। 15 দিনের দিন খুদু যখন মারা যায় তখনও ঠিক এই কথাই শুনেছিলাম। সেই কথা মনে পড়ে বুকটা ছ্যাঁত করে উঠল। কেবলই মনে হতে লাগলো সুরোকে যদি আজ একটিবার দেখতে পাই তাহলে তার গায়ে একটু হাত বুলিয়ে দেব। সারা দিন সুরোর জন্য মনটা ছটফট করতে লাগলো। তাদের বাড়ির আশেপাশে দিনের মধ্যে কতবার ঘুরে এলাম। কেবলই মনে হচ্ছিল কে যেন বলবে সুরো ভালো আছে, কোনো ভয় নেই। ওদের বাড়িতে কত লোক এলো, কত লোক গেল, কিন্তু কেউ সে কথা বলল না। সবাই যেন মুখ ফিরিয়ে চলে গেল। খুদু যেদিন মারা যায় ঠিক এমনই ধারাই হয়েছিল। রাত্রে যখন বুড়ি ঝি বিছানা পেতে দিতে এলো আমার তখন কেমন কান্না পাচ্ছিল। আমি বুড়িটিকে জিজ্ঞাসা করলাম, বুড়ি, সুরো কি সত্যি বাঁচবে না? সবাই তো তাই বলছে রে ভাই। ওরা তো রাজা, ওরাও কি ইচ্ছে করলে নিজের ছেলেকে বাঁচাতে পারে না? ভাই, জম কি আর রাজা প্রজা মানে? সুরো তাহলে বাঁচবে না? আমি বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। বুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি তো কই কাঁদিনি। তবুও বুড়ি বলল, কেঁদো না ভাই, ঘুমো ঘুমো। মনে হলো বুড়ি যেন তার ডান হাত দিয়ে তার চোখ দুটো একবার মুছে নিল। রোজ রাত্রে শোবার সময় সেই বুড়ির সঙ্গে আমি সুরোর কত গল্পই করতাম। আজ আর কোনো গল্প করতে ইচ্ছে হলো না। বুড়ি আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, কিরে, ঘুমুলি ভাই? না, আমার আজ আর ঘুম আসছে না, তুই যা। দেখ, চৌধুরী বাবুদের খোকাকে বাঁচাবার এক উপায় আছে, কিন্তু সে কি ওরা পারবে? আমি বিছানায় উঠে বসে বললাম, কি উপায় বুড়ি? তাহলে আমাদের দেশের একটা গল্প বলি, শোন। আমি চুপ করে রইলাম। বুড়ি গল্প বলতে লাগলো। সে অনেক দিনের কথা, আমি তখন খুব ছোট, তার চেয়েও বোধহয় বয়স কম হবে। আমি তখন দেশে আমার বাপের বাড়িতে থাকতাম। আমাদের দেশের রাজার সবেদন একমাত্র ছেলে। অনেক মানত, অনেক পুজো সস্তায়ন করে তবে এই ছেলে হয়। এই ছেলের ভাতে রাজবাড়িতে মহা ধুমধাম লেগে গেল। তেমন ধুম আমাদের দেশে আর কেউ কখনো দেখেনি। যাত্রা পাঁচালী তরজা কত রকমের যে আমোদ হয়েছিল তার ঠিক নেই। 7 দিন 7 রাত্রি গাঁয়ের কেউ ঘুমোয়নি। দিন রাত একেবারে হই হই রই রই ব্যাপার। চারদিক থেকে এত লোক এসেছিল যে গাঁয়ে আর লোক ধরে না। বোধ হতো যেন মস্ত মেলা বসে গেছে। তার ওপর রাজা দেশ বিদেশ থেকে যত বড় বড় সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ফকির
সব নিমন্ত্রণ করে আনিয়েছিলেন তার ছেলেকে আশীর্বাদ করার জন্যে। তাদের দেখবার জন্যেই বা ভিড় কত। এই সাধু সন্ন্যাসীরা কেউ বটতলায়, কেউ পঞ্চানন তলায়, কেউ আবার চণ্ডীতলায় আসন পেতে বসলেন। শালু মোড়া রাজবাড়ির পালকি, সামনে সেপাই বরকন্দাজ এবং ভেতরে রাজপুত্তুরকে নিয়ে বটতলা থেকে পঞ্চাননতলা, পঞ্চাননতলা থেকে চণ্ডীতলায়। সকাল সন্ধ্যা একেবারে সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ করিয়ে ফিরতে লাগলো। সন্ন্যাসীরা কেউ পায়ের ধুলো দিয়ে, কেউ বা আবার যজ্ঞের ভস্য দিয়ে, কেউ বা আবার রাঙা রুদ্রাক্ষ দিয়ে ছেলেকে আশীর্বাদ করলেন। কত দৈবজ্ঞ ব্রাহ্মণ, কত বাউল ফকির যে কত রক্ষা কবচ এবং হরেক রকমের মাদুলি দিলেন তার ঠিক নেই। মাদুলির ভারে সেই 8 মাসের ছেলের গলা ও ঘাড় একেবারে ঝুলে গেল, হাত আড়ষ্ট হয়ে গেল। বেচারা যে একটু ঘাড় নেড়ে হাত তুলে খেলা করবে সেই উপায়ও রইল না। সবাই বলল, হ্যাঁ, এ ছেলে নিরক্ত হবেই, চাই কি অমরও হতে পারে। কিন্তু অদৃষ্ট যাবে কোথায়? 8 দিন যেতে না যেতেই ছেলেটা একেবারে অসুখে পড়ল। সাধু সন্ন্যাসীরা অনেক চরণামৃত দিলেন, কিন্তু কোনো ফল হলো না। অসুখ বেড়েই চলল। এত আমোদ আহ্লাদ 2 দিনের মধ্যেই একেবারে কর্পূরের মতো উবে গেল। অমন জমজমাট গা হানা বাড়ির মতো হাঁ হাঁ করতে লাগলো। রাজাবাবু কেবল সন্ন্যাসীদের ছাড়লেন না, তিনি হুকুম দিলেন ছেলেকে না সারিয়ে কোনো সাধু সন্ন্যাসী গা ছেড়ে যেতে পারবেন না। গেলে টের পাবেন। সন্ন্যাসীরা কেউ বটতলায়, কেউ পঞ্চাননতলায় নানা রকম সব ক্রিয়াকাণ্ড শুরু করে দিলেন। রোজ রোজ নতুন নতুন মাদুলি কবচ তৈরি হতে লাগলো। শেষে রাজাবাবু বলে পাঠালেন যে ছেলের গায়ে মাদুলি বাঁধবার আর জায়গাই নেই, তা উপায় কি? এত করেও কিচ্ছুটি হলো না। ছেলে তো এখন যায় তখন যায় হয়ে উঠল। রাজবাড়িতে কান্নাকাটি পড়ে গেল। বাড়ির চাকর দাসী সবাই চুপি চুপি বলা বলি করতে লাগলো যে এ ছেলে আর বাঁচবে না। তখন ছেলের এক মামা কোন শহর থেকে এক বড় ডাক্তার এনে হাজির করলো। ডাক্তার তো এসেই আগে তাড়াতাড়ি ছেলের বুক থেকে নিজের হাতে মাদুলি কবচ সব খুলে ফেলে দিল। কারোর কথা শুনলো না। বলল, আরে একে একই মাদুলির ভারে যে ছেলে নিঃশ্বাসই নিতে পারছে না, দম আটকে আসছে যে। ডাক্তার আসতেই একেবারে গায়ে আবার হইচই পড়ে গেল। লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। এটা আনো, ওটা আনো, সেটা আনো। গা থেকে শহর পর্যন্ত ঘোড়ার ডাক বসে গেল। সেপাই বরকন্দাজ কেউ আবার ডাক্তারের লেখা কাগজ হাতে ওষুধ আনতেও ছুটল। কেউ বরফ আনতে ছুটল, কেউ আরো কত কি আনতে ছুটল। এই গোলমালের মধ্যে সাধু সন্ন্যাসীদের দিকে আর কারো নজর রইল না। তারাও সেই ফাঁকে যার যেখানে সরে পড়লেন। বটতলা, পঞ্চাননতলা একেবারে ফাঁকা হয়ে গেল। কেবল চণ্ডীতলা থেকে জটা জুটোধারী এক সন্ন্যাসী আর নড়লেন না। তিনি অটল হয়ে বসে রইলেন। আমার মা ছিলেন এই রাজপুত্রের দাসী। এই ছেলের ভাতে তিনি পরনে পেয়েছিলেন গরদের শাড়ি, হাতে পেয়েছিলেন সোনার অনন্ত, আর আমি পেয়েছিলাম একখানি লাল চেলি, আর আমার ছোট ভাইটি পেয়েছিল একটা রূপোর ঝুমঝুমি। আমার ছোট ভাই তখন বোধহয় ওই বছরখানেক হবে। মা রাজবাড়ি থেকে একবার সকালে, একবার দুপুরে, একবার সন্ধেবেলা এসে তাকে দুধ খাইয়ে যেত। সারাদিন যে আমার কাছেই থাকতো। সে কাঁদলে আমি তাকে কোলে বসিয়ে দোল দিয়ে ভুলিয়ে রাখতাম। রাত্রে সে আমার বুকটিতে হাত রেখে আমার পাশে একেবারে চুপ করে ঘুমিয়ে থাকতো। আমার ভাইটা ছিল ভারী লক্ষ্মী, একটুও জ্বালাতন করতো না। ওর ওই কচি কচি নরম হাত দিয়ে আমায় জড়িয়ে ধরতো। আমার এখনো তা মনে আছে। ডাক্তার আসতে 1 দিন 2 রাজপুত্রের অসুখ একটু কম পড়ল। মা আমার ভাইটিকে দুধ খাওয়াতে এলে ওই তার মুখেই শুনতাম
কিন্তু দুদিন না যেতেই অসুখ আবার বেড়ে উঠল। একদিন সন্ধেবেলা মা এসে আমাকে চুপি চুপি বললেন, আজ রাতটা বোধ হয় কাটবে না। বলে মা আমার তাড়াতাড়ি চলে গেলেন। আমার ভাইটিকে একটু আদরও করলেন না, একটু দুধও খাওয়ালেন না। দেখে মায়ের ওপর আমার ভারী রাগ হলো। আমি ঝিনুকে করে একটু গায়ে দুধ আমার ভাইটিকে খাইয়ে দিতে গেলাম, কিন্তু সে কিছুতেই খেতে চাইলো না। আমার কোলেই ঘুমিয়ে পড়ল। আমিও তাকে বিছানায় শুইয়ে দিলাম। সে আজ আমার বুকে হাতটি রেখে আর ঘুমোলো না। আমারও মনটা কেমন ওই অস্বস্তি হতে লাগলো। আমার ভালো ঘুম হলো না। আমি রাত্রে উঠে উঠে তার গায়ে হাত দিয়ে দেখতে লাগলাম, সে অঘোরে ঘুমোতে লাগলো। পরদিন মা আর রাজবাড়ি থেকে একবারও এলেন না ছেলেকে দুধ খাওয়াতে। আমার ভাইটিও এমন লক্ষ্মী যে সে আর সারাটা দিন একটুও কাঁদলো না, চুপটি করে পড়ে রইল। আমি তাকে দুধ খাওয়াতে গেলাম, কিন্তু সে কিছুতেই দুধ গিলতে পারল না। আহা, বেচারার দোষ কি? আমি ছেলে মানুষ কি দুধ খাওয়াতে জানি? বেচারা সারাদিন ওই না খেয়েই পড়ে রইল, কিন্তু এমনই লক্ষ্মী যে একটুও কাঁদলো না। আহা গো ভাইটি আমার। মায়ের ওপর আমার ভারী রাগ হতে লাগলো। এমন লক্ষ্মী ছেলেকে কেউ হেনস্থা করে? সারা রাত্রির মধ্যেও মা এলো না। আমি একলাটি ওই ভাইকে নিয়ে পড়ে রইলাম। পরের দিন সকালে এসে মা বললেন, বোধ হয় মা চণ্ডী মুখ তুলে চাইলেন, রাজকুমার আজ 7 দিন পরে চোখ মেলে চেয়েছ। কাল দিন রাত কোথা দিয়ে কেমন করে কেটেছে ভগবানই জানেন। বলেই মা আমার ঘরের দিকে ছুটে গেলেন। আমার ভাইটি তখনও ঘুমোচ্ছিল। আমার মা গিয়ে তাকে আদর করে ডাকলেন, খোকন, খোকন, খোকন আমার। কিন্তু খোকন কোনো সাড়া দিল না। আর সেই রূপোর ঝুমঝুমিটা ধরে মা তার কানের কাছে কতক্ষণ ধরে বাজালেন, কিন্তু আমার ভাই আর জাগলো না। বলে বুড়ি চুপ করল। আমি ধর্মর করে উঠে বললাম, কি হলো বুড়ি? তোমার ভাইয়ের কি হলো? কি হলো ভাই তা তো বুঝতে পারলাম না। সে আর ঘুম থেকে জাগলো না। অনেকে অনেক কথা বলল। কেউ কেউ বলল ওই চণ্ডীতলায় সন্ন্যাসী অচল অটল হয়ে বসেছিল, সেই নিশির ডাক দিয়ে আমার ভাইয়ের প্রাণটিকে ভুলিয়ে নিয়ে গেছে। আমার পাশ থেকে আমার ছোট ভাই নুটু বলে উঠল, নিশিরটা কি গো বুড়ি? সে বোধহয় এতক্ষণ ঘুমোয়নি, শুয়ে শুয়ে বুড়ির গল্প শুনছিল। নিশির ডাক? সে ভাই বড় সর্বনেশে কাণ্ড। তার কথা ভাবতেও বুকে একবারে কাটা বিঁধে ওঠে। নিশির ডাকে কি হয় গো? জ্যান্ত মানুষের প্রাণ পুরুষ মরা মানুষের দেহে চলে যায়, আর অমনি দেখতে দেখতে মরা মানুষ বেঁচে ওঠে, আর জ্যান্ত মানুষ ধরফড়িয়ে মারা যায়। তাই বুঝি তোমার ছোট ভাই মারা গেল আর তোমাদের ওই রাজকুমার বেঁচে উঠলো? আমাদের গাঁয়ের লোকেরা তো তাই বলে ভাই। তাদের কেউ কেউ নাকি দেখেছিল জটাধারী ত্রিশূল হাতে এক খ্যাপা ভৈরব সেই রাত্রের অন্ধকারে একটা ডাব হাতে করে আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ডাব হাতে থাকে কেন? ওই ডাবের মধ্যে করেই তো প্রাণ পুরুষ নিয়ে যায়। ওই ডাবই হচ্ছে মন্ত্র পড়া ডাব। কাল ভৈরবের পুজো দিয়ে 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় অনবরত এক মনে মারণ মন্ত্র জপ করে সিদ্ধ ভৈরবরা ওই ডাবকে গুণ করে। ওই ডাব তখন আর ডাব থাকে না, ওর মধ্যে তখন কাল পুরুষের আবির্ভাব হয়। সেই কাল পুরুষ এসে তার হাতের মৃত্যুদণ্ডটি মানুষের বুকে ছুঁয়ে বুকের ভেতর থেকে প্রাণটিকে খসিয়ে নিয়ে চলে যান। যার প্রাণটাকে নিয়ে যায় সে কিচ্ছু করতে পারে না? তার সাধ্য কি যে কিছু করে? তার প্রাণ সুরসুর করে কাল ভৈরবের সঙ্গেই চলে যায়। আচ্ছা,
ওর কোনো উল্টো মন্ত্র নেই, যে মন্ত্র জপ করলে কাল ভৈরব আর কাছে ঘেঁষতে পারবে না? না, কোনো উল্টো মন্ত্র নেই বটে, কিন্তু নিশির ডাকে যদি সাড়া না দাও তাহলে কাল ভৈরবের ঠাকুরদাও তোমার কিচ্ছু করতে পারবে না। নিশির ডাকে সাড়া দেওয়া কাকে বলে? তা বুঝি জানো না? ওই মন্ত্র পড়া ডাব নিয়ে ভৈরবরা নিশুত রাতে, যখন চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে, সবাই যখন ঘুমিয়েছে, কেউ কোথাও জেগে নেই, সেই সময় কালো ত্রিশূল হাতে কালো কাপড় করে বাড়ির দরজায় দরজায়, বাড়ির জানলার কাছে কাছে, যেখানে ছোট ছোট ছেলেরা ঘুমোয় সেইখানে ঘুরে বেড়ায়, আর আস্তে আস্তে মিষ্টি গলায় ছেলেদের নাম ধরে ডাকে। যে ছেলে সাড়া দেয়, কাল পুরুষ এসে তার প্রাণটিকে বুক থেকে খসিয়ে নেয়। যে সাড়া দেয় না? তার কিছুই হয় না, সে যেমন ছিল তেমন থাকে। আর যে 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 সাড়া দেয়? তার প্রাণ পুরুষটি ওই সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই বুক থেকে বেরিয়ে আসে। তারপর চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি ওই মন্ত্র পড়া ডাব প্রাণ পুরুষকে নিজের দিকে টানতে থাকে। প্রাণ পুরুষ ডাবের কাছাকাছি এলেই ভৈরব ঠাকুর ওই ডাবের মুখটি একবার খুলে ধরেই চট করে বন্ধ করে দেন, আর প্রাণ পুরুষ ওই ডাবের মধ্যেই আটকা পড়ে যায়। তারপর ওই ডাবের মুখটি ফাঁক করে প্রাণ শুদ্ধ ডাবের জল মরা মানুষকে খাইয়ে দেয়। মরা মানুষ সেই নতুন প্রাণ পেয়ে আবার বেঁচে ওঠে। প্রাণ পুরুষ সেখান থেকে ফুরুত করে পালিয়ে এসে নিজের দেহে ঢুকে পড়ে না কেন? তা কি আর পারে ভাই, সে তখন 32 নারীর বাঁধনে বাঁধা পড়ে গেছে, তার কি আর পালাবার জো আছে? তখন পালাতেও পারে না, আর থাকতেও তার ভালো লাগে না। কেন থাকতে ভালো লাগে না কেন? নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে থাকতে কি মানুষের ভালো লাগে? সে তবু বাড়ি, এ যে নিজের দেহ ছেড়ে পরের দেহে বাস করতে হয়, এ কি কম কষ্ট? নিজের মা বাপ থাকতে পরের মাকে মা বলতে হয়, পরের বাপকে বাপ বলতে হয়, নিজের ভাই বোন কেউই তখন আর আপনার থাকে না। সব পর হয়ে যায়। তোমার সেই ছোট ভাইটি পর হয়ে গেলে সে তোমায় চিনতে পারতো? পারত বই কি, সেই রাজকুমারের বড় বড় চোখের ভেতর থেকে আমায় উঁকি মেরে দেখে, সে আমায় খুব চিনতে পারত, এ আমি বেশ টের পেতাম। আমার মনে হতো সে যেন মাঝে মাঝে ইচ্ছে করে বলতো, দিদি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। তুমি তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে যেতে না কেন? কি করে যাব ভাই, সে কি তখন আমার ছোট্ট ভাইটি আছে? সে তখন রাজপুত্তুর পরের ছেলে। তোমার ভাই তাতে কাঁদতো? কাঁদতো বই কি, আমার দিকে চেয়েছে, তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তো। তুমি তাকে খুব আদর করতে না কেন? আদর করতাম তো, কিন্তু সে আদর আমার ভাই পেত না, সে পেত আমাদের গাঁয়ের রাজা বাবুর ছেলে। যে গায়ে আমি হাত বুলোতাম সে গা তো আমার ভাইয়ের গা নয়, সে রাজকুমারের গা। তাতে আমার ভাইয়ের প্রাণ খুশি হবে কেন? সে তাতে আরও কাঁদতো। রাজার বাড়ির এত আদর যত্নেও আমার ভাইয়ের প্রাণে কোনো সুখ ছিল না, এ আমি তার সে মুখখানি দেখেই বুঝতে পারতাম। আহা গো, তার চেয়ে আর ভাইটি আমাদের গরিবের ঘরে নুন ভাত খেয়ে অনেক সুখে থাকতো। না না, এসব কথা সত্যি না, তাই না বুড়ি? না ভাই, এসব সত্যি, একটুও মিথ্যে নয়। না, এই গল্প ভালো নয়, একটা একটা ভালো গল্প বলো বুড়ি। না, আজ আর গল্প নয়, তোরা ঘুমা, রাত হলো। বলে বুড়ি বাসন মাজতে চলে গেল। আমি বুড়ির গল্পের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। নুটু দেখি আমার কাছে অনেকখানি সরে এসে আমার গায়ে হাত দিচ্ছে। আমি বললাম, কি রে নুটু? দাদা, বড় ভয় করছে রে। কিসের ভয়? যদি নিশিতে ডাকে সাড়া দেব না। আর যদি দিয়ে ফেলি?
তাহলে ভারী মুশকিল হবে কিন্তু। নুটু ভয় পেয়ে বলল, তবে তবে কি করবো দাদা? কি কি হবে আমার? আমি তার গায়ে হাত বুলিয়ে বললাম, তোর কোনো ভয় নেই, আমি তোকে পাহারা দেব। নুটু চোখ মুছতে মুছতে বলল, কিন্তু দাদা, তুমি যেন অন্য মানুষকে সাড়া দিয়ে ফেলো না। না রে না, কোনো ভয় নেই। এখানে এই শহরে নিশির ডাক কোথা থেকে আসবে? যদি আসে, দাদা তুমি জানলাগুলো বন্ধ করে দাও। আমি উঠে জানলাগুলো বন্ধ করে দিলাম। নুটু আমার বুকের কাছটাতে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সুরোর কথা। বুড়ি হঠাৎ আবার ঘরের মধ্যে হন্তদন্ত হয়ে এসে বলল, কিরে, তোরা ঘুমুলি? কেন বুড়ি? ভাই, তোরা আজ খুব সাবধানে থাকিস। কেন, কি হয়েছে? বড় সর্বনেশে কথা শুনে এলাম। চৌধুরী বাবুদের খোকাকে ডাক্তার বুদ্ধি এলে দিয়েছে। 20 বড়ি খাইও কিচ্ছু হলো না। বুড়ি, বুড়ি কি হবে? আমি সুরোকে দেখতে পাবো না, কতদিন তাকে দেখিনি। বুড়ি আঁতকে উঠে বলল, না না, এখন আর তাকে দেখতে ইচ্ছে করিসনি, সর্বনাশ হবে। কেন বুড়ি? সে তুই ছেলে মানুষ, বুঝতে পারবি না। তুই ভাই আজ চুপ করে থাক। সুরোর কথা আজ তার মনে তোলপাড় করিসনি। তুই অমন করছিস কেন বুড়ি? কি হয়েছে? ভাই, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আমার ছোট্ট ভাইটি যে রাতে মারা যায়, সে রাতেও আমার বুক এমনই দরপড় করছিল। তখন তো কিছু বুঝতাম না, তাই ওই সর্বনাশটা হয়ে গেল। আজ তোরা কিন্তু কারোর ডাকে সাড়া দিসনি, বুঝলি? কারোর ডাকে নয়। আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। আমি আমি ভয়ে ভয়ে বললাম, তবে তবে আজ কি নিশির ডাক হবে? সেই রকমই তো মনে হচ্ছে। দেখ না, আজকে রাতটা কিরকম ভয়ানক অন্ধকার হয়ে উঠেছে। কেবলই গা ছমছম করছে। গাছপালাগুলো অব্দি ভয়ে কাঠ হয়ে আছে। বাড়িগুলো যেন একেবারে থরথর করে কাঁপছে। আকাশের বুকের ভেতরটা যেন দূর দূর করছে। আর বাতাসের গায়ে যেন প্রকাণ্ড একটা কাল প্যাঁচা কেবলই ডানা দিয়ে ঝাপটা মারছে। কিন্তু ভৈরব ঠাকুর কি এসেছে? এসেছে বই কি। শুনলাম চৌধুরী বাবুরা কোথা থেকে এক ভীম ভৈরবকে আনিয়েছে। আমি ছাদে উঠে দেখলাম ওদের ওই ঠাকুর বাড়ির দিক থেকে কালো কুণ্ডলি ধোঁয়া উঠছে। বোধহয় ওই কাল ভৈরবের পুজো হচ্ছে। কিন্তু বুড়ি, নুটু যে ঘুমিয়ে রইল, ও তো কিছুই জানলো না। ওকে জাগিয়ে দে ভাই, জাগিয়ে দে। আমি নুটুকে ধরে ঠেলে দিতেই সে ধর্মর করে উঠে বসে ঢুলতে লাগলো। আমি তাকে ঠেলা দিতে দিতে বললাম, নুটু, নুটু উঠেছিস? নুটু, নুটু আজ নিশির ডাক হবে, চুপ করে বসে থাক। নুটু ঘুমের ঘোরে আমার গলা জড়িয়ে ধরে ফ্যাল ফ্যাল চোখে আমার দিকে চেয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, বুড়ি, তুই আজ আর এখান থেকে নড়িসনি। তার বলতে আমি এই সারা রাত জেগেই রইলাম। বলে সে আঁচল পেতে মাটিতে শুয়ে পড়ল। তারপর বলল, দেখ, আজ আর দু চোখের পাতা এক করিসনি, তাহলেই ওরা নিদুলি মন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমি নুটুকে ধরে বসে রইলাম, পাছে ওরা নিদুলি মন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এই ভয়ে কিছুতেই চোখ বুঝলাম না। নুটু কিন্তু আমার গায়ের ওপরই ঘুমিয়ে পড়ল। একটু পরে দেখি বুড়িও নাক ডাকছে। আমি ডাকলাম, বুড়ি, বুড়ি। সে সাড়া দিল না। নুটুকে ডাকলাম, এ নুটু, নুটু। সেও সাড়া দিল না। নিশ্চয়ই ওরা নিদুলি মন্ত্রে এদের ঘুম পাড়িয়ে দিয়েছে। এই কথা ভাবছি, এমন সময় কে যেন একটা ঝাপটা দিয়ে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে গেল। সব অন্ধকার। আমি চেঁচিয়ে উঠলাম, বুড়ি, বুড়ি, নুটু, নুটু। জবাব পেলাম না। সব একেবারে চুপ।
আমি সেই থমথমে অন্ধকারে অসাড় হয়ে বসে রইলাম। জানলার ফাঁক দিয়ে বাইরে অন্ধকারগুলো ঠেলে ঘরের মধ্যে ঢুকে আমার আশেপাশে চারিদিকে কালো কালো বিকট চেহারার নানা রকম মূর্তি তৈরি করে দেখাতে লাগলো। আমি কাঠ হয়ে এক দৃষ্টে সেই সব দেখতে লাগলাম। চোখ বুঝতে পারলাম না, পাছে ঘুমিয়ে পড়ি। কিন্তু নিদুলি মন্ত্রে আমার চোখের পাতা ক্রমেই ভারী হয়ে আসতে লাগলো, শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথার ভেতরটা কে যেন আস্তে আস্তে সুরসুরি দিতে লাগলো। হাত পা কোমরের খিলগুলো হঠাৎ যেন ফুস করে খুলে গিয়ে আমার সর্বশরীর হেলিয়ে গেল। তারপর কি হলো জানি না। নিপু, নিপু, আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। কি কি ভাই, কি ভাই সুরো? নিপু, নিপু, এই যে ভাই সুরো, এই যে ভাই, আমি এখানে নিপু, নিপু। যাচ্ছি যাচ্ছি ভাই। বলতে না বলতেই কে যেন আমাকে কোথা দিয়ে কেমন করে একেবারে চৌধুরী বাবুদের বাড়িতে সুরোর ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। আমার যেন হঠাৎ টনক নড়ল। তাই তো, এ কি করেছি? ঘুমের ঘোরে নিশির ডাকে সাড়া দিয়েছি আমি। সর্বনাশ! আমি থরথর করে কাঁপতে লাগলাম। কে যেন এসে আমার হাত ধরল। আমি চেঁচিয়ে উঠলাম, না গো না, আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না, আমার বাড়ি রেখে এসো। কিন্তু সে আমার কথা কানে তুলল না। আমি আরো কাঁদতে লাগলাম। কে একজন নরম গলায় বলল, ভয় কি তোমার? কিচ্ছু ভয় নেই, আমি আছি তো। বলে সে আমার গায়ে হাত বুলোতে লাগলো। আমি কেঁদে বললাম, ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমায় তোমরা বাড়িতে রেখে এসো, নইলে নইলে আমার মা বড় কাঁদবে। সে কি বলতে চাচ্ছিল? একজন খুব মোটা গলায় বলে উঠল, বোধহয় ছেলেটা টের পেয়েছে, তাই গোল বাঁধিয়েছে, নইলে এমন তো হবার কথা নয়। দাঁড়াও, ওকে ঠান্ডা করছি। বলে সেই লোকটা এসে তার লোহার মতন শক্ত হাত দিয়ে আমার চোখ দুটো সজোরে চেপে ধরল। অমনি আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। সর্বাঙ্গ শিরশির করতে লাগলো। বুকের ভেতরটা ধুকফুক করতে করতে হঠাৎ ধপ করে একেবারে থেমে গেল। তারপর কি হলো কি জানি। নিপু, নিপু এসেছিস ভাই? এই নিপু! হঠাৎ দেখি সুরো এবং আমি একটা যেন হাত পাওয়ালা খুব ছোট্ট খুঁপড়ির মধ্যে অত্যন্ত ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি করে রয়েছি। এই জায়গাটুকুর মধ্যে যেন কেবল সুরোকেই ধরে, আমি যেন বেশি। তাই আমার কেমন কষ্ট হচ্ছিল। খুব একটা আঁটো জামা গায়ে জোর করে পরিয়ে দিলে যেমন অস্বস্তি হয়, আমারও তেমনই বোধ হচ্ছিল। মনে হচ্ছিল যে জামাটা যদি ফ্যাঁস করে ছিঁড়ে যায় তবেই যেন একটু আরাম পাই। একটু পরেই বুঝতে পারলাম ওই হাত পাওয়ালা ছোট্ট খুপড়িটা সুরোর দেহ। আমি তারই মধ্যে এসে প্রবেশ করেছি। আমি চিৎকার করে বলে উঠলাম, এরা জোর করে ভুলিয়ে আমায় ধরে এনেছে, তুমি আমায় এখনই বাড়ি পাঠিয়ে দাও। রাগ করছিস কেন ভাই? এরা এনেছে বলেই তো তোর সঙ্গে দেখা হলো, নইলে তো আর দেখাই হতো না। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ভাই? রাজকুমারীর কাছে। কোন রাজকুমারী? সেই যে রাজকুমারী যে আমার জন্য বসে মালা গাঁথে। সে তো গল্পের রাজকুমারী। আমিও যে গল্পেরই রাজপুত্র রে।
সেই গল্পের রাজকুমারীর সঙ্গে এই গল্পের রাজপুত্রর মিলন হবে, তবেই তো গল্প শেষ হবে, তাই না? তুই তুই চলে গেলে রানীমা বড় কাঁদবেন। শোন না, তোরা না ওকে ভুলিয়ে রাখিস কেমন? বলিস সুরো মৃগয়া করতে গেছে, এই এলো বলে, তুমি কেঁদো না। সুরো, সুরো, তুই তুই এমন নিষ্ঠুর হলি কি করে? আমাদের ছেড়ে যেতে তোর কষ্ট হবে না? দেখ দেখিনি আমার বুকে হাত দিয়ে। সুরোর বুকে হাত দিয়ে দেখলাম তার প্রাণটা যেন তার বুকখানিকে সজোরে আঁকড়ে ধরে আছে। আমি বললাম, ভাই সুরো, তবুও কেন যাচ্ছিস? তুই যে রাজকুমারীর বাঁশি শুনিস নি রে, তাই বুঝতে পারছিস না। সে ডাক শুনলে কি আর থাকা যায়? নইলে দেখিস না, এই মানুষ ঘরে আছে, হঠাৎ কাঁদিয়ে কেঁদে সে কোথায় বিভাগী হয়ে যায়। সুরো, সুরো, তোর জন্য আমার বড় মন কেমন করবে, আমার আমার কান্না পাবে। আমার খেলনাগুলো তোকে দিয়ে গেলাম, তুই সেগুলো নিয়ে খেলিস কেমন? মনে হবে যেন আমার সঙ্গেই খেলছিস। এই দেখ না, আমি অশোকে শুয়ে তোর দেওয়া সেই ছবির বইখানা দেখতাম, আর আমার মনে হতো যেন তুই গল্প বলছিস। কিন্তু কিন্তু তোকে দেখতে না পেলে রানীমা বড় কাঁদবেন। তুই তাকে ভুলিয়ে রাখিস ভাই। আমি কি করে ভুলিয়ে রাখবো? তুই আমার মায়ের কাছটিতে থাকিস, বলিস, এই যে মা, আমি তোমার সুরো। সন্ধেবেলা ফলের বাগান থেকে খেলা শেষ করে এলে বলিস, এই যে মা, আমি তোমার সুরো, খেলা শেষ করে এলাম। আমার বাঁশি শুনিয়ে তাকে বলিস, এই দেখো মা, তোমার সুরো কেমন বাঁশি বাজায়। আমার মুক্তোর মালাটা গলায় দিয়ে বলিস, এই দেখো মা, মুক্তোর মালা তোমার সুরোর গলায় কেমন মানিয়েছে। হ্যাঁ, মা মনে করবে এই তো আমার সুরো, সুরো তো কোথাও যায়নি। আমি চিৎকার করে বলে উঠলাম, না না, আমি রানীমায়ের ছেলে হতে পারবো না। আমার মায়ের জন্য বড় মন কেমন করবে। আমার মা কাঁদবে, নুটু কাঁদবে। কিন্তু এরা যে আমার বদলে তোকে রানী মায়ের ছেলে হওয়ার জন্যই তো নিশিরদাকে ভুলিয়ে এখানে এনেছে ভাই। আমি কেঁদে উঠে বললাম, না না না, আমি কিছুতেই তুই হব না। আমি নিপুই থাকবো। তোর দুটি পায়ে পড়ি সুরো, তুমি আমায় বাড়ি পাঠিয়ে দে। আচ্ছা আচ্ছা, তোর কোনো ভয় নেই। না, তুই ঠিক করে বল, আমায় বাড়ি পাঠিয়ে দিবি বল। দেব দেব, আমি কথা দিচ্ছি তোকে ঠিক তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। তবে এক্ষুনি পাঠিয়ে দে। দিচ্ছি দিচ্ছি, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, কি? সেখানে গিয়ে তোদের জন্য যদি বড্ড মন কেমন করে, তখন তা কি করবে? ওই মায়াবী মালা গলায় পড়লে আমাদের কথা হয়তো আর মনেই থাকবে না। হয়তো সন্ধেবেলা তোর কথা মনে পড়বে, হয়তো রাতে শোবার সময় রানীমাকে মনটা খুঁজতে থাকবে, হয়তো সকালে উঠে ভাবতে থাকবো, কই আমার চন্দনা পাখি তো আর ডাকছে না, ওই যে খোকাবাবু ওঠো, খোকাবাবু ওঠো বলে। তখন কি করবি? কি আর করব, হয়তো সমুদ্রের ধারে একা গালে হাত দিয়ে বসে ভাববো, এই সমুদ্র পেরিয়ে যাই কেমন করে। হয়তো রাজকুমারী আমার চোখের জল মুছিয়ে দেবে, বলবে কেঁদো না, কিন্তু তবু মন কাঁদতে থাকবে। তোরা হয়তো তখন ভুলে যাবে, কিন্তু আমি তোদের কথাই কেবল ভাববো আর কাঁদবো। সুরো, তবে তুই যাসনি? সবাই তো যেতে মানা করছে, সবাই তো ছেড়ে দিতে কাঁদছে, কিন্তু তবু তো থাকতে পারছি না রে ভাই। রাজকুমারীর ওই বাঁশির সুরছে প্রাণ টেনে নিয়ে চলেছে, ওই যে সেই বাঁশির ডাক। নেপু, বিদায় ভাই, বিদায় দে এবার, মনে রাখিস আমায় কেমন। না না সুরো, যাস না। আমার কান্নার দু ফোঁটা জল হাতে নিয়ে সে বলল, এই এই আমার রইল তোর তোর স্মৃতিচিহ্ন।
আমি আরও চিৎকার করে কেঁদে বললাম, না না না, তোকে আমি কিছুতেই ছাড়বো না সুরো। বলে তার হাত চেপে ধরলাম। সুরো আমার হাতটি বুকে খানিক চেপে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে মুখ তুলে বলল, ওই যে আমার রথ এসেছে বলে সে আমার হাত ছেড়ে দিল। বলল, আর তোকে ধরে রাখবো না, তুই তোর মায়ের কাছে ফিরে যা ভাই, আমায় বিদায় দে এবার। বলতে বলতে সুরো কোথায় যেন মিলিয়ে গেল। আমিও যেন সঙ্গে সঙ্গে মিলিয়ে যেতে লাগলাম। কি হলো কিছুই বুঝতে পারলাম না। কেবল শুনলাম অনেক দূর থেকে কে যেন ডাকছে। নিপু, নিপু। আমি ধর্মর করে উঠে চোখ মুছতে মুছতে দেখলাম চোখের পাতা ভিজে। ওঠ নিপু। আমি আমি চোখ মুছে দেখি মা আমার শিয়রে দাঁড়িয়ে। নিপু, দেখবি আয়। আমি বারান্দায় গিয়ে দেখি সকালের সোনালি রোদে আকাশ ভরে গিয়েছে, আর একখানা সোনালি চতুর্দোলায় ফুলে ফুলে সাজানো, ফুলের মালা গলায়, জরির জামা গায়ে বরের বেশে চলেছে রাজপুত্র সুরজিৎ, যেন কোথাকার কোন রাজপুরী থেকে তার বধূ আনতে। তারপর কতদিন ওই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, কত বর কত বধূ নিয়ে ফিরে এলো দেখলাম, কিন্তু সুরো তো কই তার সেই রাজকুমারী বধূকে নিয়ে আর ফিরে এলো না।